বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আজ আমি আলোচনা করব ভূগোল প্রথম পত্র তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তনের নদী অংশ থেকে। তো প্রথমে আমরা জেনে নেই যে নদী কাকে বলে। ভূপৃষ্ঠের পরিবর্তন সাধনকারী প্রাকৃতিক শক্তিসমূহের মধ্যে নদীর ভূমিকা সর্বাধিক গুরুত্বপূর্ণ। নদী কোনো উঁচু স্থান থেকে উৎপত্তি লাভ করে একটি সুনির্দিষ্ট খাতে নিম্ন ঢাল অভিমুখে প্রবাহিত হয়। সাধারণত উচ্চ পার্বত্য এলাকায় হিমবাহ গলে নিম্ন ঢালে প্রবাহিত হয়ে হ্রদ বা সমুদ্রে পতিত হলে তাকে নদী বলে। যেমন গঙ্গা নদী হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহ থেকে উৎপত্তি লাভ করে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এছাড়া মালভূমি বা পার্বত্য ভূমিরূপে ক্ষুদ্র ক্ষুদ্র ঝর্ণা দ্বারাও মিলিত হয়ে নিম্ন ঢালে নদীরূপে প্রবাহিত হয়, যেমন বাংলাদেশের কর্ণফুলী, সাঙ্গু, নাফ, হালদা প্রভৃতি। শিক্ষার্থীরা, নদীকে বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয়েছে। যেমন উৎস হতে মোহনা পর্যন্ত নদীকে বিভিন্ন পর্যায়ে ভাগ করা হয়েছে, 3টি পর্যায়ে ভাগ করা হয়েছে। যেমন পার্বত্য অবস্থা বা ঊর্ধ্বগতি, সমভূমি অবস্থা বা মধ্যগতি এবং বদ্বীপ অবস্থা বা নিম্নগতি। তো শিক্ষার্থীরা, আমরা এই পর্যায়গুলি আলোচনা করি। প্রথমে আমরা আসি যে পার্বত্য অবস্থা বা ঊর্ধ্বগতি সম্পর্কে আলোচনায়। ঊর্ধ্বগতি হল নদীর প্রাথমিক অবস্থা। পর্বতের যে স্থান থেকে নদীর উৎপত্তি হয়েছে সেখান থেকে সমভূমিতে পৌঁছানো পর্যন্ত অংশকে নদীর ঊর্ধ্বগতি বলে। ঊর্ধ্বগতি অবস্থায় নদী স্থলভাগকে ক্ষয় করে এবং তা পরিবহন করে। পার্বত্য অঞ্চলে ভূমিভাগ ঢালু ও উঁচু নিচু থাকে বলে নদীর গতিবেগ ঘন্টায় 24 থেকে 32 কিলোমিটার পর্যন্ত হয়ে থাকে। প্রবল স্রোতের আঘাতে ভূত্বক হতে শিলা ভেঙে পড়ে এবং তা নিম্ন দিকে গড়িয়ে অগ্রসর হয়। পার্বত্য অবস্থায় নদীর পার্শ্বক্ষয় অপেক্ষা নিম্নক্ষয়ই বেশি হয়ে থাকে। ফলে গিরিখাত, ক্যানিয়ন, খরস্রোত, জলপ্রপাত প্রভৃতির সৃষ্টি হয়। শিক্ষার্থীরা, আমরা জানি যে পার্বত্য অবস্থায় নদী ক্ষয় কাজ বেশি করে থাকে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পার্বত্য অবস্থায় নদী সঞ্চয় কাজও করে থাকে। অর্থাৎ ভূমির ঢাল যেখানে কমে যাবে সেখানে নদী ক্ষয় কাজের পরিবর্তে সঞ্চয় কাজই বেশি করে থাকে। এবার আমরা আসি সমভূমি অবস্থা বা মধ্যগতিতে। পার্বত্য অঞ্চল পার হয়ে নদী যখন সমভূমির উপর দিয়ে প্রবাহিত হয় তখন এর প্রবাহকে সমভূমি অবস্থা বা মধ্যগতি বলে। মধ্যগতিতে নদীর বিস্তার ঊর্ধ্বগতি অবস্থার তুলনায় অনেক বেশি হয়, কিন্তু গভীরতা ঊর্ধ্বগতি অবস্থার তুলনায় অনেক কমে যায়। নদী উপত্যকার গভীরতা হ্রাস পাওয়ায় পানি ধারণ ক্ষমতাও কমে যায়। ফলে বর্ষাকালে নদী স্ফীত হয়ে মধ্যগতিতে নদীর দুই দিকের নিম্ন ভূমিসমূহকে বন্যায় প্লাবিত করে এবং পলি দ্বারা ভরাট হয়ে সমভূমির আকার ধারণ করে। একে প্লাবন সমভূমি বলে। শিক্ষার্থীরা, এ প্রবাহে নদী ক্রমশ ধীরগতি সম্পন্ন হয় এবং বাধা পেরিয়ে আঁকাবাঁকা পথে চলতে থাকে। সমভূমি অবস্থায় নদীর ক্ষয় ও পরিবহন কার্য তত প্রবল নয়। এ অবস্থায় নদীর সঞ্চয় কার্য শুরু হয়। শিক্ষার্থীরা, এ পর্যায়ে আমরা আলোচনা করব বদ্বীপ অবস্থা বা নিম্নগতি সম্পর্কে। নদীর জীবনচক্রের শেষ পর্যায় হলো নিম্নগতি। এ অবস্থায় স্রোত একেবারে কমে যায়। নদীর নিম্নক্ষয় বন্ধ হলেও পার্শ্বক্ষয় হয় যথেষ্ট পরিমাণে। ফলে নদী উপত্যকা খুব চওড়া ও গভীর হয়। নিম্নগতিতে স্রোতের বেগ কমে যাওয়ায় পানিবাহিত বালুকণা, কাদা নদীগর্ভ ও মোহনায় সঞ্চিত হয়ে নদীর গতিপথে বাধার সৃষ্টি করে। নদীর গতিপথে বাধা পেয়ে তা নদী দুই দিকে চলে যায় এবং কালক্রমে নদীমুখে পলি সঞ্চিত হয়ে ভূভাগ উঁচু হয়ে মাত্রাহীন গ্রিক অক্ষর ডেল্টা কিংবা বাংলা মাত্রাহীন বয়ের আকার ধারণ করে ত্রিকোণাকার দ্বীপের সৃষ্টি করে। একে বদ্বীপ বা ডেল্টা বলে। বদ্বীপ গঠন ব্যতীত এ অংশে নদীর খাত পরিবর্তন, নদী অশ্বক্ষরাকৃতি হ্রদ, প্লাবন সমভূমি প্রভৃতি বিভিন্ন ধরনের ভূমিরূপ দেখতে পাওয়া যায়। শিক্ষার্থীরা, পরবর্তী ক্লাসে আমরা নদীর চলার পথে যে ভূমিরূপ অর্থাৎ নদী তার ক্ষয়কার্য এবং সঞ্চয়কার্য দ্বারা যে ভূমিরূপ সৃষ্টি করে তা আলোচনা করব। আজ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।